আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে সংবাদ শিরোনাম। সিরিয়ায় নতুন যুগ শুরুর ঘোষণা বিদ্রোহীদের, দেশ ছেড়ে পালালেন প্রেসিডেন্ট আসাদ, দেশ জুড়ে উল্লাস, অভ্যুত্থানে সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর। ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির ৩ সংগঠনের পদযাত্রা, স্মারকলিপি প্রদান, বাংলার মাটিতে ভারতীয় আগ্রাসন মেনে নেবে না বিএনপি। ভারতের কেউ সীমান্তে ঢুকলে কঠোরভাবে দমন করবে বাংলাদেশ, সতর্ক অবস্থানে বিজিবি, সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিচার বিভাগের ভগ্ন দশা থেকে উত্তরণে শুরু হয়েছে নতুন যাত্রা বললেন প্রধান বিচারপতি, সংস্কার করে জনবান্ধব বিচার ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার। এবং সারা দেশে জেঁকে বসেছে শীত, হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় স্থবির উত্তর জনপদ, দুর্ভোগে শিশু বৃদ্ধরা, সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়। শুরুতে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ায় নতুন যুগ শুরুর ঘোষণা দিল বিদ্রোহীরা। গভীর রাতে রাজধানী দামেস্ক দখলের পর এই ঘোষণা দেন বিদ্রোহী গ্রুপ এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল গোলানি। এর আগে বিদ্রোহীদের তোপের মুখে বিমানে দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে অভ্যুত্থানকারীদের সাথে কাজ করার প্রত্যয় জানিয়েছেন সিরিয়ার প্রধানমন্ত্রী। এদিকে সিরিয়ায় বাশার যুগের অবসানে দেশ জুড়ে চলছে আনন্দ উল্লাস, উচ্ছ্বাস প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। আরো জানাচ্ছেন জাহিদুল আলম। প্রায় 2 যুগ পর সিংহাসন ছেড়ে অনিশ্চিত যাত্রায় সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর মধ্য দিয়ে গুড়িয়ে গেল আসাদ পরিবারের গড়ে তোলা 53 বছরের সাম্রাজ্য। রাতে দামেস্কের গুরুত্বপূর্ণ সব স্থাপনা দখলের পর এক বিবৃতিতে বিদ্রোহী এইচটিএস নেতা জানান, প্রতিশোধ নয়, তাদের উদ্দেশ্য সমতার রাষ্ট্র গঠন। তাদের এই লক্ষ্য পূরণে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি। বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় উল্লাসে মেতেছে সাধারণ মানুষও। তাদের অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ানদের প্রত্যাশা, এখন হয়তো একে একে সিরিয়ার ওপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেবে মার্কিন প্রশাসন। কিন্তু প্রশ্ন ওঠে, হঠাৎ কেন এভাবে একজন রাষ্ট্রনায়কের পালিয়ে যাওয়া? মূলত একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা, মূল্যস্ফীতি, জীবনযাত্রার মান নেমে যাওয়া সহ বিভিন্ন কারণে মানুষের সমর্থন হারান ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট। এবারের অভিযান 1 সপ্তাহ আগে শুরু হলেও বিদ্রোহের শুরু কিন্তু 2011 সালে। দীর্ঘ এই সময়টিতে ক্ষমতাসীন দলকে সহায়তা দিয়ে আসছিল রাশিয়া এবং ইরান। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন আর গাজা সংঘাতে ওই 2 পরাশক্তি ব্যস্ত থাকার সুযোগ নিয়েছে বিদ্রোহীরা। ধারণা করা হচ্ছে এতে সরাসরি সমর্থন ছিল ইসরায়েল আর আমেরিকার। বাশার আল আসাদ যুগের অবসানে সিরিয়ার মানুষ উচ্ছ্বসিত হলেও এখন বড় প্রশ্ন, কে নেবে দেশের শাসনভার? জাহিদুল আলম, এটিএন বাংলা। ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করেছে বিএনপির 3 অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। পরে তাদের 6 সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি দেন ভারতীয় হাইকমিশনে। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাংলার মাটিতে ভারতীয় আগ্রাসন কখনো মেনে নেবে না বিএনপি। মাছারুল হক মুহাজিরের রিপোর্ট। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকেই হাজির বিএনপির 3 অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সবার কণ্ঠে এক স্লোগান, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এ সময় অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা। উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও। আমরাই হলাম প্রকৃত ধর্মনিরপেক্ষ। আমার ডান দিকে অপু, আমার বাম দিকে অপর্ণা, আমাদের আরেক দিকে নিপুণ রায়চৌধুরী, আমাদের আরেক দিকে রমেশ দত্ত। এদেরকে নিয়েই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মিছিল করি, আমরা জনসভা করি, আমরা
আড্ডাবাড়ি এই দেশ বাংলাদেশ, এই দেশকে আপনি মিথ্যা কলঙ্ক দিয়ে আমাদের এখানকার সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং হাজার বছরের আমাদের যে ভ্রাতৃত্ববোধ, এই ভ্রাতৃত্ববোধকে ওই শুভেন্দুরা, ওই কি বলে যে ভারতের শাসক গোষ্ঠী এটাকে ম্লান করতে পারবে না। পরে ভারতীয় হাই কমিশনের দিকে যাত্রা শুরু করে সবাই। নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে রামপুরা রোড হয়ে ভারতীয় দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করেছে বিএনপির ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এর আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিএনপি শুরু থেকেই প্রস্তুত ছিল এবং সবসময় প্রস্তুত থাকবে। রামপুরা ব্রিজের সিদ্ধান্ত হয় স্মারকলিপি দিতে দলের 6 জন প্রতিনিধি যাবেন ভারতীয় হাই কমিশনে। ভারত যদি তাদের আচরণ পরিবর্তন না করে তাহলে বিএনপির পক্ষ থেকে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন দলটির নেতারা। উগ্রপন্থী কিছু সংগঠন রয়েছে যারা বারবার এই বাংলাদেশের পতাকা অবমান করেছে এবং যে সকল মিডিয়া প্রতিনিয়ত প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, আমরা আহ্বান জানাচ্ছি আজকের এই স্মারকলিপি প্রদানের পর তারা দৃষ্টান্তমূলক অবস্থান গ্রহণ করবে। ভারতের আগরতলায় তারা যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আমরা তার নিন্দা জানিয়ে আমরা প্রতিবাদ করছি। প্রতিবাদের ভাষা কঠোর থেকে কঠোরতর রাজনৈতিক পরিক্রমায় সেটা আমরা তো প্রতিবাদ জানাচ্ছি। এর আগে বিএনপির এই পদযাত্রায় সংগঠনগুলোর কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ভারতের কেউ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করবে বাংলাদেশ। এজন্য সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এমন হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, দুদেশের সম্পর্ক উন্নয়নের সরকারি পর্যায়ে আলোচনা চলছে। সচিবালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে তিনি বলেন, 31st নাইট উপলক্ষে মদের বার বন্ধ থাকবে, নিষিদ্ধ থাকবে আতশবাজি এবং ফানুস উড়ানো। রিপোর্ট মাহবুব কবির চপলের। থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি আজ রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করছি। আমি 5 আগস্টের পর থেকে ভারতের মূলধারার গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক নানা খবর প্রচার করে আসছে। এমনকি বাংলাদেশ দখলের কথা বলছেন কেউ কেউ। অনেক জায়গায় সীমান্ত ঘেঁষে বিক্ষোভ করছেন ভারতের বাসিন্দারা। এ অবস্থায় তাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত পুরাই অ্যালার্ট। ওই ওরা শুধু সিলেটে নয়, বেনাপোল এবং অন্যান্য ইসেও তারা কি করছে, এইটার কিন্তু প্রতি উত্তর আপনারাই সবচেয়ে বেশি দিতে পারেন। আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন, ওদের যে মিথ্যা যে খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে। বাংলাদেশ ভারত সম্পর্কে যে ফাটল তৈরি হয়েছে তা নিরসনে সরকারি পর্যায়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা কিন্তু করা হচ্ছে। আর প্লাস ধরেন যে ইসে আছে যে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স এবং অদের সিকিউরিটি ফোর্স এইভাবে এরও বলে দেয়, বর্ডারে কোনো অবৈধ অনুপ্রবেশ কোথাও এবং কোনো সময় বরদাস্ত করা হবে না। উপদেষ্টা বলেন, বড়দিন ও 31st নাইট উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারও মদের বার, আতশবাজি বন্ধ সহ দেয়া হয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞা। আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে একটু উচ্ছৃঙ্খলতা দেখা দেয়। এটার ক্ষেত্রে আপনারা যদি তাকেও একটু আগে থেকে বুঝান যে এইটা করাটা ঠিক না, এবং অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি টানি খায়। পানি টানি তো বুঝছেন আপনি কোন পানি, ওইটা হইলে মানে কনফাইন, যেন এই রাস্তাঘাটে যেন কোনো ধরনের অসুবিধা না করে, এটা বিশৃঙ্খলা না করে। হ্যাঁ, আমরা ফানস উড়ানোর জন্য নিষেধ করেছি, যেন ফানস কেউ না উড়ায়। ওই সময় আমরা এই ভাইদেরও বলছি, তারাও সবাই রাজি হয়েছে, যেন আতশবাজি, ফানস এইগুলির জন্য আমরা নিষেধ করেছি। অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কোন বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান অচলাবস্থা খুব দ্রুতই কেটে যাবে বলে আশাবাদী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে সার্ক জার্নালিস্ট ফোরাম আয়োজিত এক আলোচনায় তিনি এই কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, বাংলাদেশে 5 আগস্টের অভ্যুত্থানকে মেনে নিয়ে ভারতকে সামনে এগোতে হবে। চলমান অস্থিরতায় দুদেশের ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, ভারত বড় দেশ হিসেবে প্রভাব না পড়লেও কলকাতা সহ কিছু অঞ্চলের মানুষের ক্ষতি হচ্ছে। কাজেই সার্কের যে রিলেশন
ভগ্ন দশা থেকে মুক্ত নয় বিচার বিভাগ, এ থেকে উত্তরণে শুরু হয়েছে নতুন যাত্রা। এমন মন্তব্য করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে জনবান্ধব বিচার ব্যবস্থা গড়ে তোলা হবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুশাসনের জন্য জনসংস্কার বিষয়ক নাগরিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুদিনব্যাপী নাগরিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্রের সফল সংস্কারের জন্য প্রয়োজন জনগণের সম্পৃক্ততা। একই সাথে জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে সুশাসন সম্ভব নয়। Governance works best when it listens and responds to all voices. Super important is to keep dialoguing, is to listen to each other. নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার বদল হলেই রাষ্ট্র পরিবর্তন হয় না। বিগত সরকারের সময় বিদ্যা ও মেধার স্বীকৃতি ছিল না, যার বড় উদাহরণ সুপ্রিম কোর্ট। আমরা সরকার বদল করে যদি আমরা পূর্বের সেই একই প্রক্রিয়ার ভিতরে থাকি, তাহলে কিসের জন্য মানুষগুলো প্রাণ দিল? কিসের জন্য এই মানুষগুলো এত ত্যাগ স্বীকার করলো? রাষ্ট্রের পরিবর্তন করতে হলে যাদের অনুকূলে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই, তাদের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তার বক্তব্যে বলেন, ধ্বংসস্তূপ থেকেই নতুন যাত্রা শুরু করতে হবে। বিচার ব্যবস্থায় পুনঃপ্রতিষ্ঠা করতে হবে মূল্যবোধের। বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা জোরদার করার পাশাপাশি আরো কিছু পরিকল্পনার কথাও জানান প্রধান বিচারপতি। দেশের এই ক্রান্তি লগ্নে ভগ্নদশা থেকে বিচার বিভাগও মুক্ত নয়। তবে এই পর্যায়ে আমি দায়িত্বহীন কণ্ঠে আপনাদেরকে আশ্বস্ত করতে চাইছি যে এই পরিস্থিতি থেকে উত্তরণ কল্পে বিচার বিভাগ কিন্তু কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারের বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে এক নতুন যাত্রা শুরু করেছে। আজ থেকে প্রতিটি শ্রেয়, শুভ ও কল্যাণকর কর্মে সকলেই গণমুখী, জনগণ কেন্দ্রিক বিচার বিভাগকে আপনাদের পাশে পাবেন। সরকারের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মুর্শেদ বলেন, অন্যায় যেখানে হবে সেখানেই সোচ্চার হতে হবে। এসডিজিতে যে অগ্রগতি তুলে ধরা হয়েছে তা পুনর্বিবেচনা করা হবে বলেও জানান তিনি। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ষড়যন্ত্রের চেষ্টা করলে ভারতকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদে আলোচনা সভায় তিনি এই কথা বলেন। ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী ফ্যাসিস্টদের দ্রুতই বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি। তার দাবি, আগামী বছরের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন দিতে পারায় অন্তর্বর্তী সরকারের সার্থকতা হবে। এ সময় সব রাজনৈতিক দলকে জাতীয় পর্যায়ে সমঝোতায় আসার আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের 5 মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন। এই আদেশের ফলে শ্রম আইনের 5 মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকলো বলে জানিয়েছেন ডক্টর ইউনূসের আইনজীবী। আদালতে ডক্টর ইউনূসের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান, আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। দেশ থেকে দুর্নীতি দূর করতে সবার আগে দুর্নীতি দমন কমিশনকে আমলাতন্ত্র, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব মুক্ত করার পরামর্শ দিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত মানববন্ধনে তিনি এই কথা বলেন। তার দাবি, বিগত আওয়ামী লীগ সরকার দুদককে তার রাজনৈতিক সুবিধার কাজে লাগিয়েছে। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক কোনো অভিলাষ নেই জানিয়ে তিনি বলেন, দুদক সহ অন্য সব প্রতিষ্ঠান এমনভাবে সংস্কার করতে হবে যা পরবর্তী সরকার এগিয়ে নিয়ে যাবে। 2009 থেকে 2024 সালের এপ্রিল পর্যন্ত সরকারি নানা সেবা পেতে প্রায় 1,46,252 কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে।
কমিশনকে ঢেলে সাজাতে হবে সারাশি অভিযানের মাধ্যমে, এক ধরনের শুদ্ধি অভিযানের মাধ্যমে, যাতে করে এই একদিক থেকে এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন জন্মলগ্ন থেকে 2004 সাল থেকে জন্মলগ্ন থেকে যেভাবে দলীয় রাজনৈতিক প্রভাবান্বিত একদিক থেকে, অন্যদিক থেকে আমলাতান্ত্রিক প্রভাবে প্রভাবান্বিত হওয়ার কারণে চিহ্নিত ভিতরে ছিল, অন্যদিক থেকে এর অভ্যন্তরে দুর্নীতি, অনিয়ম, অনাচার, বৈষম্য ইত্যাদির কারণে দুর্নীতি দমন কমিশন একটা কর্ম প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছিল। সারা দেশে জেঁকে বসেছে শীত, হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে উত্তরাঞ্চলের জনজীবন। শীতজনিত রোগে চরম দুর্ভোগে শিশু ও বৃদ্ধরা। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন তামান্না জেনিফার। সারাদিন কুয়াশার সাথে সূর্যের লুকোচুরি খেলায় শেষ পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না মানুষ। হেমন্তের শেষ বেলায় উত্তরাঞ্চলে ভালোভাবে জেঁকে বসেছে শীত। দিনাজপুরে হাড় কাঁপানো শীতের বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। গরম কাপড়ের অভাবে ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। গত 7 দিন দিনাজপুরে তাপমাত্রা ওঠানামা করছে 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে। শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাপমাত্রা দ্রুতই নামছে হিমালয় পাদদেশের জেলা নীলফামারীতে। শীতল বাতাস আর ঘন কুয়াশা থেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা শ্রমজীবী মানুষদের। ঘন কুয়াশার কারণে সৈয়দপুর এয়ারপোর্টের সাথে ঢাকার বিমান চলাচল ব্যাহত হচ্ছে। সীমান্তবর্তী জেলা শেরপুরে বাড়ছে শীতের দাপট। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। শেরপুর জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু ও বয়স্কদের ভিড় বাড়ছে। কুয়াশা বেশি, ঠান্ডা বেশি, কাম কাজ করা মুশকিল। পঞ্চগড়ে হেমন্ত বিদায়ের মুহূর্তে তীব্র ঠান্ডায় দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হন না অনেকেই। এদিকে কাজে বের হতে না পেরে অনেক পরিবারে দেখা দিয়েছে অর্থ সংকট। শীতবস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা তাদের। এদিকে উত্তরের জেলা নওগাঁয় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াসে। তামান্না জেনিফার, এটিএন বাংলা। ভারত থেকে পণ্য আমদানি বন্ধ হলে বাংলাদেশের বাণিজ্যিক কোনো ক্ষতি হবে না বলে মনে করেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশ থেকেও বাংলাদেশের পণ্য আমদানির সুযোগ রয়েছে। গরুর জন্য ভারতের উপর নির্ভরশীলতা যেভাবে কাটানো গেছে, অন্যান্য ক্ষেত্রেও একইভাবে সফলতা অর্জন সম্ভব বলে জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ভারতই আমাদের কাছে বেশি রপ্তানি করছে আমরা যতটা করছি। তো সেই ক্ষেত্রে এখানে আমরা ভারত থেকে যে সমস্ত পণ্য এনে থাকি সেটা যদি বন্ধ হয়ে যায় আমাদের সাময়িক কিছু একটা ডিসরাপশন হবে, কিন্তু এর মানে তো এই না যে আমরা সেখানে বসে থাকবো কিংবা না খেয়ে থাকবো। ব্যাংকার্স অ্যাসোসিয়েশন হোটেলে বসে যে সিদ্ধান্ত নিত, বাংলাদেশ ব্যাংক সেই সিদ্ধান্তকে, সেই সুদহারকে, সেই ডলারের দামকে কিন্তু তারা মেনে নিত। আমি মনে করি এই যে বাংলাদেশ ব্যাংকের যে নীতিগত ভুল ছিল সেই নীতিগত ভুল শুধরানোর জন্য আমাদের বর্তমান যে গভর্নর রয়েছেন, বর্তমান যে উপদেষ্টা রয়েছেন, তারা অত্যন্ত চ্যালেঞ্জের সাথে কাজ করেছেন। আসছে নতুন বছরের 1 জানুয়ারি বই উৎসব হবে না, তবে জানুয়ারির মধ্যে শিক্ষার্থীরা বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায়। সকালে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। উপদেষ্টা আরও জানান, নতুন বইয়ে জুলাই আগস্ট বিপ্লবের বিষয়টি স্থান পাবে। বাইরের একটা দেশের কিছু বই ছাপার কথা ছিল, ফলে সেগুলো আমাদের বাতিল করতে হয়েছে, ফলে নতুন করে আবার টেন্ডার করতে হয়েছে কিছু বইয়ের জন্য। সেই সব কারণে আমরা একটু পিছিয়ে আছি। ফলে আমরা এবার অন্যান্যবার যেভাবে বই উৎসব 1 জানুয়ারি করা হয়, আমরা ঠিক এই ধরনের উৎসবে যাচ্ছি না, কিন্তু প্রাথমিকের বইগুলো আমরা জানুয়ারির মধ্যে দিয়ে দেব। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
রাজকের চলমান ড্যাব বৈষম্যমূলক, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজধানীর অধিকাংশ এলাকার ভূমির মালিকরা। ড্যাব সংস্কারের দাবিতে সকালে রাজধানীর সিড্যাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ক্ষতিগ্রস্ত জমি মালিকরা। তারা জানান 2022 সালে ড্যাব অনুযায়ী কমেছে ভবনের উচ্চতা, এতে ক্ষতির মুখে তাদের সারা জীবনের সঞ্চয়। এ সময় রাজকের অনিয়ম ও দুর্নীতি নিয়ে অভিযোগ করেন বক্তারা। ঢাকা শহরের মাত্র 20% পরিকল্পিত এরিয়ায় সুউচ্চ ভবন নির্মাণের ব্যবস্থা রেখে অবশিষ্ট 80% এরিয়াকে অপরিকল্পিত এরিয়ার ট্যাগ দিয়ে ভবনের উচ্চতা ও আয়তন হ্রাস করে দেওয়া হয়, যাতে করে ঢাকা শহরের প্রকৃত ভূমি মালিকগণ কোনোভাবেই ভবন নির্মাণ করতে না পারে। আবারও সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগে গাজায় যুদ্ধবিরতি সম্ভব বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। কাতারের প্রধানমন্ত্রীর এমন ঘোষণায় যুদ্ধবিরতি নিয়ে নতুন আশার জন্ম দিয়েছে। রাজনীতি বিষয়ক সংলাপ দোহা ফোরামে কাতারের প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর যুদ্ধবিরতির সম্ভাবনা ফিরে আসছে। এর আগে গত মাসে যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছিল কাতার। এবারে পার্টেক্স খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা পঞ্চম ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশ দলের। অন্যদিকে টাইগারদের হারিয়ে রেটিং পয়েন্ট বাড়িয়ে নিতে চাইছে ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে 3 ম্যাচের প্রথম ওয়ানডে। পরাগ আরমানের রিপোর্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার টানা পঞ্চম ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। প্রথম টেস্টে হারলেও দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ড্র করার টাটকা স্মৃতি নিয়ে মাঠে নামবে লাল সবুজের দল। তাছাড়া র্যাঙ্কিংয়েও এগিয়ে মেহেদী হাসান, মিরাজরা। সেই সব জয়গুলো এবারও বাংলাদেশ দলকে অনুপ্রাণিত করবে বলে জানান টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটসম্যানদের স্টেপ আপ করতে হবে এবং আপনি ক্রিকেট খেলাটাই অল অ্যাবাউট রান। আপনি রান যখন করবেন বোলারদের জন্য অনেক ইজি হয়ে যাবে। সো আমাদের টিমের ভিতরে ওইটাই আমরা প্ল্যানিং করছি। আমরা ব্যাটসম্যানরা কিভাবে রান করতে পারি, বড় ইনিংস খেলতে পারি। উইকেটটা দেখেছি খুব ভালো উইকেট। সো আমরা ওইভাবে প্ল্যানিং করব, এরকম মিটিং করে কিভাবে খেললে ভালো হবে আমাদের টিমের জন্য। বাংলাদেশের একাদশে তরুণ খেলোয়াড়দের প্রাধান্য থাকবে বলে জানান টাইগার দলপতি। তাদের ভালো করাটা দলের জন্য মঙ্গলময় বলে জানান তিনি। আমাদের টিমে আরও যারা আছে ইয়াং প্লেয়ার, তাদের জন্য অনেক অপরচুনিটি থাকবে পারফর্ম করার জন্য। কারণ আপনি দেখেন যে এখন অনেক কিন্তু কম্পিটিশন, যারা এখন ইনজুরিতে আছে বা বাইরে আছে, এই জায়গাগুলো যদি ওরা ভালো খেলতে পারে, এন্ড অফ দ্য ডে আমাদের টিমের জন্যও ভালো হবে, ওদের কেরিয়ারের জন্যও ভালো হবে। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ জয় দিয়ে বছর শেষ করার কথা জানিয়েছেন। তাছাড়া বাংলাদেশকে হারিয়ে রেটিং পয়েন্টও বাড়িয়ে নিতে চায় ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। পরাগ আরমান, এটিএন বাংলা। ইস্পাহানি প্রথম আলো আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে এআইইউবি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সাভারের প্রথম সেমিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে 1-0 গোলে হারায় এআইইউবি। দ্বিতীয় সেমিতে ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে 3-0 ব্যবধানে ধরাশায়ী করেছে স্বাগতিক ড্যাফোডিল ইউনিভার্সিটি। সোমবার ফাইনালে মুখোমুখি হবে দুদল। সাভার প্রতিনিধি শেখ বাশারকে সাথে নিয়ে রিপোর্ট করছেন SM আশরাফ। প্রিমিয়ার ফুটবলে খেলা একাধিক খেলোয়াড় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাদশে। ফেভারিটের তকমা থাকা দলটি মাঠের ফুটবলও দেখালো আধিপত্য। 17 মিনিটে আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের ডি বক্সে ফাউল করে বসেন রাজশাহীর ডিফেন্ডার। তা থেকে গোল মোহামেডানের খেলা মইনুলের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে এরপর একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি এআইইউবি। তবু 1 গোলের জয় নিয়ে স্বস্তি। অবশ্যই আমরা আগামীকালকে ফাইনাল, আমরা অবশ্যই এই ভুলগুলো কালকে সহ্য আমরা ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হব। আয়োজকরা বলছেন এই টুর্নামেন্ট ফুটবলার তৈরির পাইপলাইন হিসেবে কাজ করবে। আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের ফুটবল আবার আগের জায়গায় ফিরে যাক। আবহানী মোহামেডান যখন
80s 90s খেলতো তখন যেভাবে স্টেডিয়াম ভরপুর দর্শক ছিল, ঠিক সেই অ্যাটমসফিয়ারটা আমরা পাচ্ছি। ডেফিনেটলি আমরা থাকবো। আর মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের মৃত ফুটবলটাকে আবার একটু জাগিয়ে তোলা। তো ইস্পাহানি এরকম ম্যাচ আরো আয়োজন করবে ইউনিভার্সিটি লেভেলে, অবশ্যই আমরাও আশা করছি। এই টিমগুলা আসলে মানে যারা খেলা দেখলে বোঝা যায় যে আসলে তাদের মধ্যে একটা ভালো যোগাযোগ আছে এবং প্রতিভাও ভালো, যারা পেশাদার পর্যায়ে খেলে না তারাও ভালো। দ্বিতীয় সেমিতে ফার ইস্টের বিপক্ষে 10 মিনিটে গোল আদায় করে নেয় ডেফোডিলের রাজীব। 32 মিনিটে মাহবুবুর রহমান জুয়েলের গোলে ব্যবধান 2-0 করে ফাইনালের পথে এগিয়ে যায় দলটি। এরপর ম্যাচের অন্তিম মুহূর্তে আরও এক গোলে ডেফোডিলের জয় নিশ্চিত করেন জুয়েল। এখানে ওরা খুব ভালো খেলছে, আমরা সুযোগগুলো মিস করি নাই, আমাদের যেই সুযোগগুলো আমরা পাইছি এগুলো আমরা কাজে লাগাই ফেলছি। শেষ গোলের পর মাঠে আর খেলোয়াড় খুঁজে পাওয়া যায়নি। উৎসব করতে দখল করে নেন ডেফোডিলের শিক্ষার্থীরা। এস এম আশরাফ, এটিএন বাংলা। দলের পক্ষে শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। সিরিয়ায় নতুন যুগ শুরুর ঘোষণা বিদ্রোহীদের, দেশ ছেড়ে পালালেন প্রেসিডেন্ট আসাদ। দেশ জুড়ে উল্লাস, অভ্যুত্থানে সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর। ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপি 3 সংগঠনের পদযাত্রার স্মারকলিপি প্রদান। বাংলার মাটিতে ভারতীয় আগ্রাসন মেনে নেবে না বিএনপি। ভারতের কেউ সীমান্তে ঢুকলে কঠোরভাবে দমন করবে বাংলাদেশ। সতর্ক অবস্থানে বিজিবি, সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিচার বিভাগের ভগ্ন দশা থেকে উত্তরণে শুরু হয়েছে নতুন যাত্রা, বললেন প্রধান বিচারপতি। সংস্কার করে জনবান্ধব বিচার ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার। এবং সারা দেশে জেঁকে বসেছে শীত, হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় স্থবির উত্তর জনপদ। দুর্ভোগে শিশু বৃদ্ধরা, সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।